সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বিএনপি সরকারের 6 মাসের মাথায় মন্ত্রিসভায় বড়সড় পরিবর্তন এলো। নতুন করে 5 জন মন্ত্রিসভায় যুক্ত হলেন। এর চেয়েও বড় ইন্টারেস্টিং বিষয় হলো, 2 জন যেই মন্ত্রণালয় এতদিন চালিয়েছেন তাদেরকে সেই মন্ত্রণালয় থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। 2টা মন্ত্রণালয় ফাঁকা হয়েছে, সেখানে নতুন 2 জন আসবেন, এটা অবধারিত ছিল। এর বাইরেও আরো বেশ কয়েকজনকে মন্ত্রিসভায় যুক্ত করা হয়েছে। সর্বোপরি মন্ত্রিসভায় বড়সড় রদবদল আসছে, বড়সড় সাফল হচ্ছে। কে কোথায় যাচ্ছেন, কাকে কেন নেওয়া হয়েছে, এই যে 2 জন মন্ত্রীকে যারা এখন যে মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন তাদেরকে কেন সেখান থেকে সরিয়ে দেওয়া হচ্ছে, পাশাপাশি শামা ওবায়েদ কোন মন্ত্রণালয়ে যাচ্ছেন, নাকি তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে থাকছেন, সেসব নিয়ে কথা বলবো। এই কথা বলার আগে আমি আপনাদেরকে একটা বিষয় বলে রাখি, রাজনীতিতে এমন অনেক কথা আছে যেগুলো আপনি জানবেন কিন্তু বলা যাবে না, সব কথা বলা যায় না। আমরা দেখি মন্ত্রিসভায় নতুন করে কারা যুক্ত হয়েছেন। 6 জন যুক্ত হয়েছেন, এর মধ্যে 4 জন পূর্ণমন্ত্রী, 2 জন প্রতিমন্ত্রী, এর মধ্যে 5 জনই নতুন করে যুক্ত হচ্ছেন। একজনকে শুধু প্রতিমন্ত্রী থেকে মন্ত্রী পদমর্যাদায় প্রমোশন দেওয়া হচ্ছে। তো তিনি হলেন এম রাশিদুজ্জামান মিল্লাত। তিনি বেসরকারি বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী হিসাবে আছেন, প্রতিমন্ত্রী হিসাবে ছিলেন, এখন তাকে পূর্ণ মন্ত্রী করা হচ্ছে। তিনি জামালপুর 1 আসন থেকে এমপি নির্বাচিত হয়েছেন। এর বাইরে আব্দুল মঈন খান, তিনি মন্ত্রী পরিষদে যুক্ত হচ্ছেন, মন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন। তারপরে আন্দালিব রহমান পার্থ, তিনি মন্ত্রী পরিষদে যুক্ত হচ্ছেন সাচিং প্রু, এবং ওনারটা একেবারে কনফার্ম, তিনি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী হচ্ছেন। তারপরে প্রতিমন্ত্রী হিসাবে যুক্ত হচ্ছেন শামীম কায়সার লিঙ্কন, যুক্ত হচ্ছেন বলতে শপথ নিয়েছেন, এখন শুধু বন্টন হবে। তারপরে হুমায়ুন কবির, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরকে মন্ত্রী পরিষদে প্রতিমন্ত্রী হিসাবে যুক্ত করা হয়েছে। তো এখান থেকে কে কি মন্ত্রণালয় পাবে এটা মোটামুটি একটা আন্দাজ আপনারা পেয়ে গেছেন। আগামীকালকের মধ্যে গ্যাজেট হয়ে যাবে, আজকে রাতেও হইতে পারে, আপনারা মোটামুটি জেনে যাবেন। তো যেটা জানা যাচ্ছে, আব্দুল মঈন খান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী হতে যাচ্ছেন, এবং তিনি বিএনপির স্ট্যান্ডিং কমিটির সদস্য, এবং এই পদটি তিনি এই মন্ত্রণালয়ে তিনি ডিজার্ভ করেনি। আন্দালিব রহমান পার্থ, তিনি তথ্য মন্ত্রণালয়ের মন্ত্রী হচ্ছেন। সেই জায়গায় এতদিন যিনি তথ্য মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন জহিরুদ্দিন স্বপন, তিনি কোথায় যাচ্ছেন এবং কি কারণে তাকে সরিয়ে দেওয়া হচ্ছে। এম রাশিদুজ্জামান মিল্লাত, তিনি বেসরকারি বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী হচ্ছেন। তার মানে আফরোজা খানম রীতা, যিনি মানিকগঞ্জ থেকে এমপি নির্বাচিত হয়েছেন, যিনি এতদিন এই মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন, তাকে সেখান থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। কেন তাকে, সেটা নিয়েও আমি কথা বলবো। সাচিং প্রু পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী হচ্ছেন। শামীম কায়সার লিঙ্কন, শোনা যাচ্ছে ধর্ম প্রতিমন্ত্রী হচ্ছেন। হুমায়ুন কবির পররাষ্ট্রমন্ত্রী প্রতিমন্ত্রী হচ্ছেন। পররাষ্ট্রমন্ত্রী প্রতিমন্ত্রী হলে শামা ওবায়েদ এখন পর্যন্ত পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে আছেন, তিনি কোথায় যাচ্ছেন। এই গেল মন্ত্রিসভার মোটামুটি যারা নতুন এসেছেন তারা কি কি পেতে পারেন। এখানে একটা পসিবিলিটিস আছে। পসিবিলিটিসটা হইলো এরকম, যদি এতদিন ধরে যে আলাপটা ছিল যে স্বরাষ্ট্রমন্ত্রী এখন যিনি আছেন সালাউদ্দিন আহমেদ, তিনি যদি স্থানীয় সরকার মন্ত্রণালয়ে আসেন তাহলে স্থানীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আসবেন শহীদউদ্দিন চৌধুরী এনি, তাহলে আব্দুল মঈন খান, যদি ওই ফরম্যাটে যদি পরিবর্তনটা আসে তাহলে আব্দুল মঈন খান কোথায় যাবেন? আমার ধারণা তাহলে আব্দুল মঈন খান পরিকল্পনা মন্ত্রণালয়ে যাবেন। এর আগেও তিনি এই মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন। আর নাহলে সবকিছুই ঠিক থাকবে, নতুন যারা এসেছেন এরা আমি যেভাবে বললাম যে ফরম্যাটে এভাবে থাকবে। এখন প্রশ্ন, সবচেয়ে বড় প্রশ্ন যেটা, জহিরুদ্দিন স্বপন কেন এই তথ্য মন্ত্রণালয় থেকে সরে যাচ্ছেন, বা বলা হচ্ছে যেটা তিনি আর এই মন্ত্রী পরিষদেই থাকছেন না, অর্থাৎ তিনি মন্ত্রী থাকছেন না, তাকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা করা হবে, তিনি মন্ত্রীর পদমর্যাদার প্রধানমন্ত্রীর উপদেষ্টা হবেন। এই ঘটনাটা কেন ঘটছে, বা এটা যদি হয়ে থাকে তাহলে মাত্র 6 মাসের মাথায় একটা সরকার গঠন করলো, মন্ত্রিসভা গঠন করলো, 6 মাসের মাথায় কি এমন হলো যার কারণে জহিরুদ্দিন স্বপনকে মন্ত্রিসভা থেকে সরিয়ে দিতে হচ্ছে, বা তিনি সরে যাচ্ছেন, যেভাবেই বলি। এখানেই আমি বলবো, রাজনীতিতে অনেক কথা থাকে যেগুলো আপনি জানবেন, যেগুলো আপনি স্পেকুলেট করবেন, তার অনেক কিছুই বলা যাবে না। তবে এইটুকু আপনাদেরকে বলি, জহিরুদ্দিন স্বপনকে যখন মন্ত্রী করা হয় বা তিনি যখন তথ্যমন্ত্রী হন, অনেকেই অবাক হয়েছেন। তিনি ছাত্র দল করেননি, তিনি ছাত্র ইউনিয়ন করতেন, ছাত্র ইউনিয়নের সভাপতি ছিলেন, সেখান থেকে তিনি বিএনপিতে যোগ দিয়েছেন। আওয়ামী লীগের আমলে বিএনপির মিডিয়া সেলের পেছনে তার ব্যাপক পরিশ্রম ছিল, এবং মিডিয়া সেলে তিনি ব্যাপক কাজ করেছেন, দলের জন্য তার অবদান আছে। কিন্তু এর চেয়েও বেশি যারা ত্যাগ তিতিক্ষা স্বীকার করেছেন
তারা কিন্তু মন্ত্রী হতে পারেননি, কিন্তু জহিরুদ্দিন স্বপন মন্ত্রী হয়েছেন। এই নিয়ে দলের ভেতরে একটা আলোচনা ছিল, বলতে পারেন সমালোচনাও ছিল, অনেকেই বলেন ক্ষোভও ছিল, কেউ কেউ এটাতে সংক্ষুব্ধ হয়েছেন। নতুন করে যে 4 জন বিএনপি স্থায়ী কমিটিতে ঢুকেছেন তারাও নাকি আপত্তি জানিয়েছেন। আমি ক্লিয়ার না, কিন্তু এইগুলা অনেকগুলো স্পেকুলেট করা হচ্ছে, সেই কারণে জহিরুদ্দিন স্বপনকে সরে যেতে হচ্ছে। আবার অনেক জায়গায় যেটা শোনা যাচ্ছে যে হচ্ছে তিনি আসলে তথ্য মন্ত্রণালয় সামলানোর ক্ষেত্রে যেভাবে আওয়ামী লীগ পরবর্তী সময়ে যেভাবে সামলানোর কথা ছিল তিনি সেভাবে পারছেন না, এবং সাংবাদিকদের মধ্যে তার একটা উচ্চমার্গীয় নেক্সাস রয়েছে, এর বাইরে আসলে তার খুব একটা যোগাযোগ নেই বললেও চলে, এরকমটাও কিন্তু অনেকে আলাপ আলোচনা করেছেন। তবে আমি গত 6 মাসে জহিরুদ্দিন স্বপনকে যেভাবে দেখেছি, তথ্যমন্ত্রীরা যেভাবে, আমাদের দেশের প্রথাগত তথ্যমন্ত্রীরা যেভাবে কথা বলেন, আমরা তো হাসান মাহমুদকে দেখেছি, ডাক্তার মুরাদ হাসান তিনি যেভাবে কথা বলতেন, এর আগে আগে যারা তথ্যমন্ত্রী ছিলেন আমরা দেখতাম তারা ব্যাপক মিডিয়াতে সরব থাকেন, সেই অর্থে কিন্তু সেই রকম বিতর্কিত কথাবার্তা বা হচ্ছে বিরোধী দলকে তীক্ষ্ণ মানে বিদ্ধ করার মতো কথাবার্তা সেরকম ভাবে জহিরুদ্দিন স্বপন বলেননি। এই গুণটা আমরা তার মধ্যে দেখেছি, কিন্তু তারপরেও দলের মধ্যে সমালোচনা বা কেউ কেউ চাননি তিনি মন্ত্রী হয়েছেন, এটা নিয়ে সমালোচনা তৈরি হওয়ার ফলেই তাকে বাদ দেওয়া হচ্ছে কিনা এই প্রশ্ন উঠছে। পাশাপাশি তথ্য মন্ত্রণালয়ে যেভাবে কাজ হওয়ার কথা সেভাবে না হওয়ার কারণেও বাদ দেওয়া হচ্ছে কিনা সেটা নিয়েও আলাপ হচ্ছে। এরপরে যেটা, আফরোজা খানম রীতা, তিনি বেসরকারি বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী হিসাবে দায়িত্ব পেয়েছিলেন, একদম শুরুতেই পূর্ণমন্ত্রী হিসাবে দায়িত্ব শুরু করেছেন, তাকে এখন এই মন্ত্রণালয়ের মন্ত্রী থেকে সরিয়ে দেওয়া হচ্ছে, তাকে হয়তো অন্য মন্ত্রণালয় দেওয়া হতে পারে। আমি যতটুকু জানতে পারতেছি তাকে সম্ভবত খাদ্য মন্ত্রণালয়, মৎস্য প্রাণী সম্পদ এরকম একটা মন্ত্রণালয় নিয়ে আসা হবে, মন্ত্রীর দায়িত্বই দেওয়া হবে, কিংবা শিল্প কেন্দ্রিক বা শ্রম মন্ত্রণালয় এরকম কোথাও কোথাও আনা হতে পারে, এরকম শোনা যাচ্ছে। আমি এখন পর্যন্ত যেহেতু গ্যাজেট প্রকাশ হয়নি, এটা পুরোপুরি শোনা কথা, কিন্তু তাকে মন্ত্রী পরিষদ থেকে বাদ দেওয়া হবে না, তিনি মন্ত্রী পরিষদে থাকবেন, তবে অন্য মন্ত্রণালয় পাচ্ছেন। এখন প্রশ্ন হইল, তিনি কি অদক্ষতার পরিচয় দিয়েছেন নাকি তাকে নিয়েও সমালোচনা তৈরি হচ্ছে? যেটা শোনা যাচ্ছে সেটা হলো বিমান বন্দর কেন্দ্রিক যেসব সিন্ডিকেট আছে অনেকেই তাকে অপছন্দ করছেন, এরকমটা শোনা যাচ্ছে, এবং ওই সিন্ডিকেটগুলো নাকি তাকে চাচ্ছেন না, এরকম কথাবার্তা উঠেছে, যার কারণে নাকি তাকে সরিয়ে দেওয়া হচ্ছে। এবং যিনি মন্ত্রী পদমর্যাদায় যাচ্ছেন তিনি বিএনপির কোষাধ্যক্ষ সম্ভবত এম রাশিদুজ্জামান মিল্লাত, তিনিও খুবই কোয়ালিফাইড লোক এবং বিমান মন্ত্রণালয়ে ভালো কাজ করার মতো ক্যাপাবিলিটি তার আছে, কিন্তু এই আফরোজা খানম রীতাকে সরিয়ে দেওয়াটা বড় ধরনের বিতর্ক তৈরি হচ্ছে। এবং যেটা আমি একেবারে স্পষ্টভাবে আপনাদেরকে বলতে পারি, বিমান মন্ত্রণালয়ে আমরা খুব আহামরি কাজ দেখিনি এখন পর্যন্ত, এই 6 মাসে সরকারের খুব বড়সড় কাজ আমরা দেখতে পাইনি, যেটা নিয়ে আপনি আসলে মন্ত্রীকে খুব বেশি ক্রেডিট দিবেন, যেটার জন্য আপনি বলবেন যে না ওনাকে রাখতেই হবে, এরকম কোনো কিছু ঘটেনি। তবে কিছু কিছু জায়গায় কিছু কিছু স্থবিরতা দেখা যাচ্ছে, সেই কারণেও হইতে পারে, আবার কেউ কেউ হয়তো পুশ করতে পারে বা যে হচ্ছে বা বলতে পারে যে ইনি যেটা করছেন এভাবে হচ্ছে না বা সিন্ডিকেটের বিরুদ্ধে যাচ্ছে, এই সব কারণেও তাকে সরিয়ে দেওয়া হতে পারে। আরেকটি বড় প্রশ্ন, $1,000,000 কোয়েশ্চেন বলতে পারেন, যে পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির যিনি প্রতিমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন, তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেতে যাচ্ছেন। প্রশ্ন হইল, তাহলে শামা ওবায়েদ কোথায় যাবেন? পররাষ্ট্র মন্ত্রণালয়ে কি 2 জন প্রতিমন্ত্রী থাকবেন নাকি শামা ওবায়েদকে পদোন্নতি দেবে? এই প্রশ্ন কিন্তু ঘুরপাক খাচ্ছে, কেননা পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান কিছুদিন পরেই তিনি জাতিসংঘের যে পদে নির্বাচিত হয়েছেন তিনি সেখানে চলে যাবেন, 1 বছরের জন্য তিনি পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে থাকবেন না। সেই জায়গায় এখানে হয়তো 2 জন প্রতিমন্ত্রীকে দিয়ে এরিয়া ভাগ করে দিতে পারে, যে একজন এশিয়া বিষয়ক দেখবেন, আরেকজন ইউরোপ আমেরিকা বা অন্যান্য যেসব বিদেশি রাষ্ট্র আছে পশ্চিমা দেশের সেগুলোর সঙ্গে সম্পর্ক রাখার জন্য কাজ করবেন, এরকমটা হলেও হতে পারে। তবে বাংলাদেশে এক মন্ত্রণালয় 2 জন প্রতিমন্ত্রীর ঘটনা নজিরবিহীন, এটা তো গেলো একটা কথা। হয়তোবা শামা ওবায়েদকে অন্য মন্ত্রণালয়ে নিয়ে যাওয়া হবে, যেমন এখন আফরোজা খানম রীতা
এই বেসরকারি বিমান ও পর্যটন মন্ত্রণালয়ে থাকতেছেন না, সেখানে এম রাশিদুজ্জামান মিল্লাত মন্ত্রী হচ্ছেন, তাহলে সেখানে প্রতিমন্ত্রীর জায়গাটা খালি হচ্ছে। হয়তোবা সেখানে প্রতিমন্ত্রীর দায়িত্ব পেতে পারেন শামা ওবায়েদ, কিংবা অন্য কোনো মন্ত্রণালয়ে যেখানে বিদেশিদের সঙ্গে কানেক্টেড থাকা লাগে বা বিদেশিদের সঙ্গে কাজ করা লাগে, বৈদেশিক কর্মসংস্থান আছে যেটার মন্ত্রীর দায়িত্ব, প্রতিমন্ত্রীর দায়িত্ব ইতিমধ্যে নুরুল হক নূর পালন করছেন, সেখানেও যাইতে পারেন, নানান জায়গায় যাইতে পারেন। মন্ত্রী পরিষদের রদবদল হবে। আপনারা যে পরিবর্তনটা নতুন করে যে 5 জন এসেছেন বা 6 জন যে নতুন করে শপথ নিলেন, 5 জন নতুন, 1 জন রাশিদুজ্জামান মিল্লাত প্রমোশন পেলেন, তাদেরকে তো মন্ত্রণালয়ের বিভিন্ন দায়িত্ব দেওয়া হবে, বিভিন্ন জায়গায় তাদেরকে মধ্যে দায়িত্ব বন্টন করা হবে। এর বাইরেও এক্সিস্টিং যারা আছে তাদের মধ্যেও প্রচুর সাফল হবে। সেই সাফলেও হয়তো শামা ওবায়েদ কোনো একটা মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী কিংবা পূর্ণমন্ত্রী হিসাবেও যাইতে পারেন আর কি, এরকমটা শোনা যাচ্ছে। শামা ওবায়েদ মন্ত্রী পরিষদে থাকছেন, তবে কোনো একটা মন্ত্রণালয়ে যেতে পারেন। তবে সবচেয়ে বড় প্রশ্নটা উঠবে, যদি শামা ওবায়েদ মন্ত্রী পরিষদে না থাকেন, শেষ পর্যন্ত যদি তাকে মন্ত্রী হিসাবে না রাখা হয়, তখন বড় প্রশ্ন হবে তাকে বাদ দেওয়ার কারণটা কি হইতে পারে। এটা কি ফরিদপুরে হচ্ছে তাকে ঘিরে যে একটা বিএনপির তার আসনে যে বিভেদটা দেখা যাচ্ছে ফরিদপুর 2 আসনে, সেটাকে কেন্দ্র কইরা কিনা, নাকি অন্য কোনো কারণে, নাকি তিনি আসলে পারতেছেন না, সেসব নিয়ে কিন্তু তখন আলোচনা হবে যদি শামা ওবায়েদ শেষ পর্যন্ত মন্ত্রী পরিষদে না থাকেন বা তিনি কোনো প্রতিমন্ত্রী বা মন্ত্রীর দায়িত্বে না থাকেন। সো এটা হলো এখন পর্যন্ত হিসাব নিকাশ। আর যখন রদবদলের বিষয়গুলো আসবে তখন আপনারা বুঝে যাবেন কেন, কাকে, কোথায়, কিভাবে রদবদল করা হলো। তবে এই পরিবর্তন যেটা দেখা যাচ্ছে, এই পরিবর্তনে যেটা অনুমান করা যাচ্ছে, 2 জন মন্ত্রী তাদের এক্সিস্টিং মন্ত্রণালয় থেকে সরে যাচ্ছেন, এবং যেটা নিয়ে ব্যাপক আলোচনা চলছে এবং যেটা নিয়ে ব্যাপক সমালোচনা চলছে। যেই সরকার মাত্র 6 মাস আগে যাদেরকে মন্ত্রী হিসাবে বিশ্বাস করে দায়িত্ব দিয়েছিলেন বা ভেবেছিলেন যে এরা আসলে পারবেন, তাদেরকে এখন সেখান থেকে সরিয়ে দিতে হচ্ছে। এটা একটা বড় আলোচনা কিংবা সমালোচনার জায়গা হিসাবে আপনারা দেখতে পারেন। পাশাপাশি সরকার তো আগেই বলেছে আমরা 6 মাসে একটা মূল্যায়ন করব, এবং এই পরিবর্তনটাকে আপনি অবশ্যই ইতিবাচক হিসাবে দেখতে হবে। এটার পেছনে যতই রাজনৈতিক খেলা থাকুক, যা কিছু থাকুক, এটাকে আপনি ইতিবাচক হিসাবে দেখতে হবে। এবং কাউকে কোনো মন্ত্রণালয়ে একবারে ফিক্স করে ফেলা, যদি অদক্ষতা বা স্থবিরতা তৈরি হয়, তাকে একেবারে সেখানে অনিবার্য ব্যক্তি হিসাবে ভাবাটাও আসলে ঠিক না। তো এই পরিবর্তন বা এই পরিবর্তনের ফ্লুইডিটিটা রাখাটাও কিন্তু বড়সড় বিষয়। তবে কিছু জিনিস নিয়ে পেছনের রাজনীতি বা পর্দার অন্তরালের রাজনীতির খেলাও কিন্তু আছে, যে খেলাগুলোর রেজাল্ট হিসাবে এটা ঘটছে। আর কিছু কিছু জায়গায় নিতান্তই পরিবর্তন দরকার, এবং সরকারও চাচ্ছে যে এই পরিবর্তনটা হলে মন্ত্রণালয়গুলোর কাজটা ভালোভাবে হবে, সেই কারণে এই পরিবর্তন হচ্ছে বলে মনে করা হচ্ছে বা দেখা হচ্ছে। আজকে 4 জন নতুন মন্ত্রী পরিষদে যোগ দেওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে আমরা দেখলাম নাটকীয়ভাবে সেই সংখ্যা 5-এ গিয়ে ঠেকল, এবং আজকে পর্যন্ত প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হিসেবে কাজ করে যাওয়া হুমায়ুন কবির, তাকেও প্রতিমন্ত্রী করা হলো। 5 জনের মধ্যে 3 জন মন্ত্রী হলেন, 2 জন প্রতিমন্ত্রী হলেন। হুমায়ুন কবির প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হিসেবে কাজ করে যাচ্ছিলেন। কেন যেন মনে হচ্ছিল যে ওই জায়গাটা তার জন্য মন্ত্রীর চাইতে বেশি সম্মানজনক কিনা, কিন্তু তাকে প্রতিমন্ত্রী করা হলো, এবং আশ্চর্যজনকভাবে একই মন্ত্রণালয়ে 2 জন প্রতিমন্ত্রী করা হলো। শামা ওবায়েদ আছেন, তাকে সেই মন্ত্রণালয় থেকে সরানো হচ্ছে না, হুমায়ুন কবিরকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী করা হলো। এটা কেন? এর কারণ কি এটা যে পররাষ্ট্র মন্ত্রী ডক্টর খলিল তিনি জাতিসংঘে ব্যস্ত থাকবেন, আগামী মাস থেকেই জাতিসংঘে ব্যস্ত হয়ে পড়বেন, তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাজ সশরীরে করতে পারবেন না, সেই ব্যাপারটা সামলানোর জন্য একসাথে 2 জন প্রতিমন্ত্রী করা হলো। শেষ পর্যন্ত আজকে 5 জন নতুন অন্তর্ভুক্ত হলেন এবং বেশ কয়েকটি মন্ত্রিসভায় রদবদল হলো। কিন্তু অনেক বেশি আলোচনা থাকা সত্ত্বেও জ্বালানি এবং বিদ্যুৎ মন্ত্রণালয়ে কোনো পরিবর্তন হচ্ছে না, এমনটাও দেখলাম। চলুন আমরা খুব ছোট্ট করে জেনে নিই যে নতুন আজকে যে 5 জন মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হলেন, সেটা সহ মন্ত্রিসভায় কি কি পরিবর্তনের ঘটনাটা ঘটছে, সেই আলোচনাই করবে এই ভিডিওতে। দর্শক, হুমায়ুন কবিরের আলোচনা দিয়েই শুরু করেছিলাম যে 4 জনের জায়গায় 5 জন নতুন অন্তর্ভুক্ত হলেন মন্ত্রিসভায়, এবং মন্ত্রী পরিষদে বেশ রদবদল হলো। বিমান প্রতিমন্ত্রীকে মন্ত্রীর পদমর্যাদায় শপথ পড়ানোর ঘটনাও আমরা দেখলাম। তার মানে বর্তমান বিমান মন্ত্রী যিনি আছেন তাকে সরিয়ে অন্য মন্ত্রণালয়ে দেওয়া হচ্ছে, এবং সেটা খাদ্য মন্ত্রণালয়, এটা মোটামুটি নিশ্চিত। প্রথম আলো কি বলছে দেখুন। প্রথম আলো বলছে
বলছে মন্ত্রিসভায় নতুন 5 জন কে কোন মন্ত্রণালয় পাচ্ছেন। সেগুলোতে আমরা দেখছি যে মন্ত্রী হিসেবে শপথ বিএনপি স্থায়ী কমিটির সদস্য শপথ নিয়েছেন আব্দুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির আন্দালিব রহমান পার্থ, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী ছিলেন যিনি রশিদুজ্জামান মিল্লাত, এবং সংসদ সদস্য সাসিং প্রু জেরি। এই 4 জনকে আমরা দেখলাম যে মূলত তারা মন্ত্রী হিসেবে শপথ নিলেন, আর প্রতিমন্ত্রী হিসেবে এই 3 জন শপথ নিয়েছেন। প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং সংসদ সদস্য শামীম কায়সার লিঙ্কন। অর্থাৎ 5 জন অন্তর্ভুক্ত হলেও রশিদুজ্জামান মিল্লাতকে যেহেতু মন্ত্রী করা হয়েছে, সেহেতু মন্ত্রী হিসেবে 4 জন শপথ নিয়েছেন, প্রতিমন্ত্রী হিসেবে 2 জন শপথ নিয়েছেন। এখানে মন্ত্রণালয় বন্টনের ক্ষেত্রে আমরা দেখলাম যে মির্জা ফখরুলের ছেড়ে দেয়া মন্ত্রণালয় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রণালয়, সেটা দেয়া হচ্ছে ডক্টর আব্দুল মঈন খানকে। এই খবর যখন আমরা দেখছি তখন তথ্য এবং সম্প্রচার মন্ত্রণালয়ের বর্তমান দায়িত্বে জহিরুদ্দিন স্বপন যিনি আছেন তাকে সরিয়ে দেয়া হচ্ছে। তার জায়গায় আন্দালিব রহমান পার্থ হচ্ছেন নতুন তথ্যমন্ত্রী। নতুন তথ্যমন্ত্রী যখন দলের বাইরের কাউকে দেয়া হলো, তখন সরকারের সমস্ত মানে তথ্য মন্ত্রণালয় কিন্তু একটা বড় মন্ত্রণালয়, সরকারের দলের মধ্যকার একজনকে বাদ দিয়ে অন্য দলের আরেকজনকে করা, সেটা কতটা ঠিক হলো ভুল হলো সেটা সময়ই বলে দেবে। তবে আন্দালিব রহমান পার্থের যোগ্যতার দিক থেকে যদি বিচার করা হয়, তাহলে তার মতো স্মার্ট, ম্যাচিউরড, সুবক্তা, স্পষ্টভাষী এরকম একজনই দরকার আসলে তথ্যমন্ত্রীর জায়গায়। জহিরুদ্দিন স্বপন যিনি তথ্যমন্ত্রী হিসেবে ছিলেন, তাকে মন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা করা হচ্ছে, এমনটাও আমরা শুনছি। তথ্য মন্ত্রণালয়ের এই পরিবর্তনটা হচ্ছে সরকারের উচ্চ পর্যায়ের একাধিক সূত্র বলছে। বিএনপি নির্বাহী কমিটির সদস্য সাসিং প্রু জেরি তিনি পার্বত্য বিষয়ক মন্ত্রী হচ্ছেন নতুন মন্ত্রী। শামীম কায়সার লিঙ্কন ধর্ম মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। ধর্ম মন্ত্রণালয়ের মানে একই মন্ত্রণালয়ে 2 জন, একজন মন্ত্রী একজন প্রতিমন্ত্রী প্রয়োজন হচ্ছে বর্তমান সরকারের, এটাও কিন্তু একটা উল্লেখযোগ্য ঘটনা। তার মানে এই সরকার ধর্ম মন্ত্রণালয়কে অনেক বেশি গুরুত্ব দিতে চাইছে। কিন্তু এখানে বোধহয় আরেকটা ব্যাপার হলে ব্যাপারটা মানে অসাম্প্রদায়িক দেশ হিসেবে বাংলাদেশের যে মানে পরিচিতি, সেই পরিচিতিটা আরো সুমধুর হতে পারত। একজন প্রতিমন্ত্রী ইসলাম ধর্মের মানুষ, মানে একজন মন্ত্রী ইসলাম ধর্মের মানুষ যখন রয়েছেন, তখন প্রতিমন্ত্রী যদি এই মন্ত্রণালয়ে মানে প্রয়োজন হয়, তাহলে প্রতিমন্ত্রীর জায়গায় অন্য ধর্মের একজনকে যদি সরকার বাছাই করতেন, তাহলে ব্যাপারটা অতি চমৎকার হতে পারত। কিন্তু সেই পথে বিএনপি এগোয়নি। বিএনপি তার মানে আমাদের মুসলিম সম্প্রদায়েরই আরেকজনকে প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব দিল। এছাড়া আফরোজা খানমকে যিনি বিমানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন তাকে সরিয়ে দেওয়া হচ্ছে, মিল্লাতকে ফুল মন্ত্রী করা হয়েছে এবং সেই মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হচ্ছে। আফরোজা খানমকে খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হচ্ছে, এরকম খবর আমরা শুনছি। কিন্তু যে কথা বলছিলাম শুরুর দিকে, যে এই সরকারের মানে দায়িত্ব পালনের গত 6 মাসে সব থেকে বেশি বিতর্ক তৈরি হয়েছে এবং সমস্যা তৈরি হয়েছে যে মন্ত্রণালয়ে, জ্বালানি এবং বিদ্যুৎ মন্ত্রণালয়, সেই মন্ত্রণালয়ের মন্ত্রী কিন্তু বহাল তবিয়তে থাকছেন, তার মন্ত্রণালয় পরিবর্তন হচ্ছে না। বিতর্ক ছিল সড়ক, জনপথ, সেতু, রেলপথ, নৌ পরিবহন, এত মন্ত্রণালয় একজনের কাঁধে আছে। শেখ রবিউল, তার ব্যাপারেও আলোচনা ছিল যে সেটাও একটা বড় পরিবর্তন হবে এবং সেখানে বিএনপির জাতীয় নেতা সালাউদ্দিন আহমেদকে দেখা যেতে পারে, কিন্তু সেটাও হচ্ছে না। তার মানে কি মন্ত্রিসভায় আরেকটা পরিবর্তন হবে খুব শীঘ্রই? আমরা জানি না, তবে আমরা প্রত্যাশা করব মন্ত্রিপরিষদের যে পরিবর্তনটা হলো, এই পরিবর্তনে সরকারের মধ্যে একটা বেসিক পরিবর্তন আমরা হয়তো পাবো। কতটা পাবো আমরা জানি না, কিন্তু মানে আশা তো করতে সমস্যা নেই। সরকারের গত 6 মাসে সব থেকে বিতর্ক জন্ম দিয়েছেন যে সকল মন্ত্রী প্রতিমন্ত্রীরা, তাদের কাউকেই সরিয়ে দেয়া হচ্ছে না। এটা সাধারণ জনগণের জন্য একটা বড় হতাশার তথ্য। দর্শক, আপনার মতামত এই ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।